হ্যালো স্টুডেন্টস, আমি বাবলু। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বাবলুস ক্লাসরুম। আজ আমরা তোমাদের ইংলিশ বিষয়ের যে আমরা মলুসম তোমাদের যে বইটা আছে তার যে প্রথম চ্যাপ্টারটা আছে বা লেসন 1 আছে, দ্য বুক অফ নেচার, এখান থেকে যে আমরা তোমাদের অ্যাক্টিভিটিগুলো করছিলাম, আগের ভিডিও আমি ইউনিট 1-এর যে অ্যাক্টিভিটিগুলো আছে 4 পর্যন্ত সেগুলো তোমাদেরকে করিয়ে দিয়েছি। ভিডিও দেখে না থাকলে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই গিয়ে দেখে নেবে। আজ আমরা ইউনিট 2-এর অ্যাক্টিভিটি 5, 6, 7 এবং 8 যে অ্যাক্টিভিটিগুলোর প্রবলেমগুলো আছে বা প্রশ্নগুলো আছে এইগুলো আজকে আমরা উত্তর করব। তো চলো অ্যাক্টিভিটি 5-এ কী বলেছে দেখি। বলেছে আইডেন্টিফাই হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটসমেন্টস আর ট্রু অ্যান্ড হুইচ আর ফলস। বলছে এখান থেকে খুঁজে বের করতে হবে কোন স্টেটসমেন্টগুলো আমাদেরকে সঠিক এবং কোনগুলো ভুল। গিভ এ সাপোর্টিং স্টেটমেন্ট ফর ইচ অফ ইউর অ্যান্সার্স। বলছে তোমার যে উত্তরটা হবে তার পরিপ্রেক্ষিতে তোমাকে একটা সাপোর্টিং সেন্টেন্স, মানে যে উত্তরটা হবে তার একটা যুক্তিযুক্ত সেন্টেন্স তোমাকে বা বাক্য তোমাকে বানাতে হবে বা লিখতে হবে। দেখো একে দেখে বলেছে ফেয়ারি টেলস আর রিচ ইন ইমাজিনেশন। বলছে ফেয়ারি টেলস বা যে গল্পগুলো আছে, পরিদেশের যে গল্পগুলো আছে তাইগুলো সেগুলো কি আছে, রিচ ইন ইমাজিনেশন, তার মধ্যে প্রচুর পরিমাণে কল্পনা মিশ্রিত আছে। তো এটা কি আমাদের ঠিক হবে না ভুল হবে? তোমরা নিশ্চয়ই পড়েছো টেক্সটটা, সেখানে দেখো লেখা আছে রিচ ইন ইমাজিনেশন, তো এটা আমাদের ট্রু হবে। তো আমরা এখানে যদি ট্রু লিখতে পারি, তোমরা এটা অবশ্যই খাতায় করবে এবং এর যে সাপোর্টিং সেন্টেন্সটা হবে সেটা আমি তোমাদেরকে খাতায় লিখে দিয়েছি, সেটা তোমরা একটু লক্ষ্য করো। দেখো তোমরা সাপোর্টিং সেন্টেন্স হিসাবে এটা লিখতে পারো, দিস উড বি ভেরি ইন্টারেস্টিং ফর উই কুড ইমাজিন এনিথিং উই ওয়ান্টেড টু অ্যান্ড উড দাস মেক আপ দ্য মোস্ট বিউটিফুল ফেয়ারি টেলস। দেখা আছে উই উড বি ভেরি ইন্টারেস্টিং, এটা দিস উড বি ভেরি ইন্টারেস্টিং, এটা খুবই একটি চমৎকার জিনিস হবে। ফর উই কুড ইমাজিন, আমরা যেটা কল্পনা করতে পারি। এনিথিংস উই ওয়ান্টেড, আমরা যে কোনো জিনিস যেটাই চাই সেটাই। টু অ্যান্ড উড দাস মেক আপ, এবং যেটা তৈরি করতে পারে দ্য মোস্ট বিউটিফুল ফেয়ারি টেলস, এবং সেটা দিয়েই তৈরি হতে পারে একটা সুন্দর কল্পনা শক্তির যে গল্প বা পরিদেশের যে গল্পগুলো আছে সেইগুলো। তো এটা আমাদের সাপোর্টিং সেন্টেন্স হিসেবে কাজ করলো। তোমরা এটা খাতায় টুকে নেবে এবং এটা ভালো করে মুখস্থ করবে, কিংবা তোমরা বই দেখেও তোমরা একটা সাপোর্টিং সেন্টেন্স তৈরি করো, সেটাও লিখতে পারো। তো চলো এবার বিয়ের দাগেরটা আমরা দেখব। দেখো বিয়ের দাগে বলেছে উই হ্যাভ নো মিনস টু নো অ্যাবাউট দ্য ফার অফ ডেজ। বলছে আমাদের কি ফার অফ ডেজ বা পুরোনো দিনের কথা সম্পর্কে আমাদেরকে জানা যাবে না। তো দেখো এখানে আমাদের বিয়ের দাগের যে সাপোর্টিং সেন্টেন্সটা আছে সেটা, এবং এটা অবশ্যই ফলস হবে, কারণ আমরা পুরোনো দিন সম্পর্কেও জানতে পারি। কি করে জানতে পারি সেটা আমাদের সাপোর্টিং সেন্টেন্সে দেখো আমি লিখেছি, সেটা তোমরা একটু লক্ষ্য করো। দেখো এটা এমন হবে, বাট অল দো উই হ্যাভ নো বুকস। দেখো আমরা বইতে পড়েছিলাম যে পুরোনো দিনে কোনো রকম বই ছিল না, তো আমরা সেভাবে বলতে পারি বাট অল দো উই হ্যাভ নো বুকস, আমাদের যদিও কোনো বই ছিল না। রিটেন ইন দোজ ডেজ, যেটা লেখা হয়নি। ফার অফ ডেজ, মানে ফার অফ ডেজ মানে সেই পুরোনো দিনের কথা। ফরচুনেটলি, সৌভাগ্যবশত, উই হ্যাভ আমাদের আছে, সামথিংস মানে কিছু, হুইচ টেল আস যেটা আমাদেরকে বলে দেয়, এ গ্রেট ডিল অ্যাজ ওয়েল অ্যাজ এ বুক কুড। বলছে যেটা একটা বই আমাদেরকে বলে দেয় তেমনই কিছু আমাদের কাছে জিনিস আছে যেগুলো থেকে আমরা পুরোনো দিনের সম্পর্কে জানতে পারি। সুতরাং আমরা অবশ্যই এটা জানতে পারি। তো এই স্টেটমেন্টটা তোমাদেরকে সঠিক হবে, কিন্তু যে অপশানটা বা যে তোমাদেরকে প্রশ্নটা দেওয়া ছিল সেটা অবশ্যই ফলস হবে। তো তোমরা সেটা এইভাবে লিখে নেবে, ঠিক আছে? তো দেখো সিদ্ধাকে বলেছে দ্য অ্যালফাবেট অফ নেচার ইজ লাইক দ্য হিন্দি অর দ্য ইংলিশ অ্যালফাবেট। বলছে দ্য অ্যালফাবেট অফ নেচার, প্রকৃতির যে বর্ণমালাগুলো আছে, ইজ লাইক যেটা হয় দ্য হিন্দি মানে হিন্দির মতো, অর দ্য ইংলিশ অ্যালফাবেট এবং ইংলিশ অ্যালফাবেটের মতো। তো দেখো আমরা পড়েছি যে আমাদের পৃথিবীর যে একটা নেচার বা প্রকৃতির একটা নিজস্ব বর্ণমালা আছে। তো নেচারের বর্ণমালাও কি হয়, হিন্দি ইংলিশের মতন হতে পারে। হিন্দি ইংলিশের যেরকম বর্ণমালা হয়, তো প্রকৃতিরও তেমনই বর্ণমালা হয়। তো এটা আমাদের অবশ্যই টি হবে বা ট্রু হবে। তোমরা এটাকে ট্রু লিখবে। আর এর সাপোর্টিং সেন্টেন্সটা দেখে নাও। তো দেখো সাপোর্টিং সেন্টেন্স হিসেবে এখানে বলেছে সো অলসো, এখানে একটা ট্রু লেখো, ট্রু আছে। সো অলসো ইউ মাস্ট লার্ন দ্য অ্যালফাবেট অফ নেচার বিফোর ইউ রিড হার স্টোরি ইন হার বুকস অফ স্টোন অ্যান্ড রক্স। দেখো বলেছে সো অলসো, সুতরাং তোমাদেরকে, ইউ মাস্ট লার্ন তোমাদের অবশ্যই জানতে হবে বা শিখতে হবে, দ্য অ্যালফাবেট মানে বর্ণ, অফ নেচার প্রকৃতির। দেখো এখানে বলেছে প্রকৃতির বর্ণ শিখতে হবে। বিফোর ইউ রিড, তুমি পড়ার আগে, হার স্টোরি তার গল্প সম্পর্কে পড়ার আগে থেকে আমাদের যেমন আমরা দেখো বই পড়ি, বই পড়ার আগে কি তাদের বর্ণ সম্পর্কে আমাদের জানতে হয়। যদি বর্ণ না জানি তাহলে কি আমরা নিশ্চয়ই বই পড়তে পারবো না। তেমনই প্রকৃতি সম্পর্কে জানতে গেলে, প্রকৃতির গল্প সম্পর্কে জানতে গেলে আমাদের প্রকৃতির যে বুক আছে বা বইটা আছে তার বর্ণমালাগুলোকে আমাদের অবশ্যই শিখতে হবে, যেটা স্টোন এবং পাথরের উপর লেখা আছে, ঠিক আছে? তো এটা হলো সাপোর্টিং সেন্টেন্স। তোমরা এটা খাতায় লিখে নেবে বা নোট করে নিয়ে এটা মুখস্থ করে নিতে পারো। তো এবার দেখো আমরা ডির দাগেরটা দেখব। ডিতে বলেছে উই ক্যান লার্ন এ লট অ্যাবাউট আওয়ার ওয়ার্ল্ড ফ্রম দ্য রিভার্স অ্যান্ড মাউন্টেন্স। বলছে আমরা
লার্ন এ লট অ্যাবাউট আওয়ার ওয়ার্ল্ড, পৃথিবী সম্পর্কে অনেক কিছুই জানতে পারি ফ্রম দ্য রিভার্স, বলছে নদী থেকে, অ্যান্ড মাউন্টেন্স থেকে, এবং বা পর্বতমালা থেকেগুলো থেকে। তো দেখো এটা ঠিক হবে, কারণ কি আমি তোমাদেরকে বলছি এটা ট্রু হচ্ছে। তোমাদের বইতেই দেখো এই পেজেই লেখা আছে, সুতরাং এখানে দেখো হচ্ছে হাউ মাচ মোর কুড উই লার্ন ফ্রম অল দ্য রকস অ্যান্ড মাউন্টেন্স অ্যান্ড দ্য মেনি আদার থিংস উই সি অ্যারাউন্ড আস। সেটাই আমি দেখো তোমাদের জন্য খাতায় লিখেছি, তোমরা একটু ভালো করে লক্ষ্য করে দেখো। তো লিখেছি দেখো, হাউ মাচ মোর উই কুড লার্ন ফ্রম অল দ্য রক অ্যান্ড মাউন্টেন অ্যান্ড মেনি আদার থিংস উই সি অ্যারাউন্ড আস। তো এটা আমাদের সাপোর্টিং সেন্টেন্স, এবং এটাই আমাদের যে চারটে ট্রু ফলস ছিল বা ট্রু অথবা ফলস লিখতে বলেছিল, এবং তার পরিপ্রেক্ষিতে যে সাপোর্টিং সেন্টেন্স দিয়েছিল সেইগুলো আমি তোমাদেরকে খাতায় এটা করিয়ে দিয়েছি। তোমরা এটা ভালো করে ভিডিওটা বারবার দেখো এবং খাতায় এটা নোট ডাউন করে নাও, তাহলে কি তোমাদেরকে পরবর্তীতে আর অসুবিধা হবে না। তো দেখো চলো আমরা এবার নেক্সট অ্যাক্টিভিটি বা অ্যাক্টিভিটি 6 কী বলেছে সেটা দেখব। দেখো অ্যাক্টিভিটি 6-এ বলেছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। বলছে যে নিচে যে সেন্টেন্সগুলো দেওয়া আছে বা বাক্যগুলো দেওয়া আছে সেগুলোকে পূর্ণ নয়, এগুলোকে পূর্ণ বাক্য তৈরি করতে হবে উইথ ইনফরমেশন ফ্রম টেক্সট। যে টেক্সটের মধ্যে বা ইউনিট 2 এর মধ্যে তোমার যে টেক্সটটা আছে তার মধ্যে যে ইনফরমেশনগুলো দেওয়া আছে সেইগুলো দিয়ে তোমাদেরকে এটা পূর্ণ করতে হবে। তো দেখো প্রথমে এর দাগে বলেছে নো বুক কুড হ্যাভ বিন রিটেন ইন ওল্ড টাইম বিকজ। বলছে কোনো বই পুরোনো দিনে লেখা হয়নি, তার কারণ কি? দেখো বই লিখতে গেলে কি মানুষই লিখতে পারে, তো বই লিখতে গেলে অবশ্যই মানুষের প্রয়োজন, কিন্তু যখন প্রথম পৃথিবীতে সৃষ্টি হয়েছিল বা পুরোনো দিনে তখন কি মানুষ ছিল না, তো পৃথিবীতে শুধুমাত্র তখন অ্যানিম্যালস ছিল। তো আমরা এখানে লিখতে পারি কি নো লিভিং বিংস বা ম্যান ডিড নট এক্সিস্ট দেন, বা ম্যান ডিড নট এক্সিস্ট দেন, আমরা এটা লিখতে পারি। তো এখানে দেখো আমি বইতে লিখছি না, তোমাদের জন্য এটা আমি খাতায় লিখে রেখেছি, তোমরা সেটা একটু ভালো করে লক্ষ্য করো। তো দেখো এখানে বলেছিল নো বুকস কুড হ্যাভ রিটেন ইন ওল্ড টাইমস বিকজ মেন ডিড নট এক্সিস্ট দেন, মানে মানুষরা তখন কি সেখানে ছিল না, সেই জন্য কোনো রকম বই লেখা হয়নি। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো বই মানুষই লিখতে পারে একমাত্র। আমরা যে এতদিন পর্যন্ত যতদিন পড়েছি ইতিহাস, যে পড়ে যতটা জেনেছি মানুষই সর্বপ্রথম লেখা শুরু করেছিল, এবং মানুষ ছাড়া অন্য কোনো প্রাণী পৃথিবীতে লিখতে পারে না। সুতরাং যদি মানুষই তখন না থাকে তখন তারা কারা লিখবে? সেই জন্য আমরা এখানে লিখেছি মেন ডিড নট এক্সিস্ট দেন। ঠিক আছে, তো পরেরটা দেখো বিদ্যাকে বলেছে টু বি অ্যাবেল টু রিড এনি ল্যাঙ্গুয়েজেস ওয়ান। বলছে একজন মানুষের যদি কোনো ভাষা সম্পর্কে আমাদেরকে জানতে হয় বা পড়তে হয় তাহলে কি করতে হবে আমাদেরকে? অবশ্যই তার বর্ণগুলো আমাদেরকে শিখতে হবে। তো দেখো আমি এখানে বিদ্যাকে সেটাই লিখেছি, হ্যাভ টু লার্ন ইটস অ্যালফাবেট। বলছে তার বা যে বইটা আমরা পড়বো বা যে সম্পর্কে পড়বো তার বর্ণমালাগুলোকে আমাদেরকে অবশ্যই শিখতে হবে। যদি আমরা বর্ণমালাগুলোকে শিখতে না পারি নিশ্চয়ই আমরা পড়তে পারবো না। তো সেই জন্য লিখেছি হ্যাভ টু লার্ন ইটস অ্যালফাবেট। ক্লিয়ার হয়েছে নিশ্চয়ই তোমাদের? তো এবার দেখো সিদ্ধাকে কী বলেছে, এ স্মল পেবেল ওয়াজ ডেফিনেটলি এ পার্ট। বলছে একটা ছোট্ট নুড়ি ওয়াজ ডেফিনেটলি এ পার্ট, একটা পার্ট ছিল। কার পার্ট ছিল? নুড়ি সবসময় কি বড় পাথরের পার্ট হয়, বড় পাথর ছোট ছোট টুকরো হয়ে তখনই নুড়ি তৈরি হয়। তো এখানে দেখো উত্তরটা তেমনই হয়েছে সিদ্ধাকে, অফ এ বিগ রক, একটা বড় পাথরের থেকেই পেবেল সৃষ্টি হয়েছে, বা বড় পাথরের একটা অংশই হলো বিগ পেবেলস। ঠিক আছে, এবার দেখো ডির দাগে কী বলেছে, অন দ্য বিচেস অ্যাট দ্য সি সাইড। বলছে সমুদ্রের ধারে, সমুদ্রের তীরে লিটিল চিলড্রেন, ছোট্ট ছোট্ট বাচ্চারা কি করে? দেখবে ছোট্ট ছোট্ট বাচ্চারা ঘুরতে গেলে কি করে, সেখানে তারা কি মাটি দিয়ে বাড়ি তৈরি করতে চেষ্টা করে না? তো আমরা সেটাই লিখেছি এখানে। উত্তরটা তোমরা একটু লক্ষ্য করো ভালো করে, নিশ্চয়ই বুঝতে পারছো। প্লে, তারা খেলা করে, অ্যান্ড মেক ক্যাসেলস, এবং সেখানে ক্যাসেলস বা দুর্গ তৈরি করে, আউট অফ দ্য স্যান্ড, কি দিয়ে? বালি দিয়ে। তাহলে কি বালি দিয়ে তারা কি দুর্গ তৈরি করে এবং সেখানে বালি নিয়ে খেলা করে। তো এখানে ছিল এই চারটে আমাদের উত্তর ছিল, যেটা কমপ্লিট করতে আমাদের বলেছিল। তো চারটে উত্তর আমি তোমাদেরকে করিয়ে দিয়েছি, তোমরা এটা ভালো করে লক্ষ্য করো এবং ভালো করে তোমরা মুখস্থ করো, তাহলে পরীক্ষার সময় তোমরা এটা সঠিকভাবে লিখতে পারবে। তো চলো এবার অ্যাক্টিভিটি 7-এ কী বলেছে সেটা দেখি। দেখো অ্যাক্টিভিটি 7 এটা বলেছে ফিল ইন দ্য ফলোয়িং চার্ট। বলছে নিচের যে ছকটা আছে সেটা পূর্ণ করো উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট, মানে টেক্সট বইয়ে যে ইনফরমেশান বা তথ্য দেওয়া আছে সেই দেখে তোমাদেরকে এই চার্টটা পূর্ণ করতে হবে। তো প্রথমে স্টেটমেন্ট দেখো কী আছে, ফেয়ারি টেলস নিড নট টু বি ট্রু। বলছে যে পরিদের যে দেশের যে গল্পগুলো আছে বা মজাদার যে গল্পগুলো আছে সেইগুলো সম্পর্কে বা নিডস নট টু বি ট্রু, এটা আমাদেরকে যে সঠিক হতে হবে এটার কোনো প্রয়োজন নেই। এর কারণ কি? এর কারণটা আমি খাতায় লিখেছি, তোমরা একটু লক্ষ্য করো। দেখো তার কারণ কি, দে আর বেসড অন ইমাজিনেশন। বলছে তারা কিসের উপর নির্ভর করে বা ভিত্তি করে তৈরি হয়েছে? ইমাজিনেশন বা কল্পনা শক্তির উপর ভিত্তি করে তৈরি হয়েছে। সুতরাং তার গল্পগুলো যে সত্যি হবে এমন কোনো প্রয়োজন নেই, সেই জন্য উত্তরটা আমাদের এমন হবে, দে আর বেসড অন ইমাজিনেশন। ঠিক আছে,
এবার দেখো বিয়ে বলেছে এ পিস অফ রক, একটা ছোট্ট পাথরের টুকরো, লুকস ডিফারেন্ট ফ্রম এ পেবেল। বলছে একটা পেবেলের থেকে ভিন্ন রকম দেখায় কেন? একটা পাথর, বড় পাথর, তার থেকে যখন ভেঙে একটা রক পেবেলস তৈরি হয় বা নুড়ি তৈরি হয় তখন সেটা ভিন্ন রকম দেখায়। তার কারণটা কি আমাদেরকে লিখতে হবে। তো চলো সেটাও দেখি। তো এর দুয়ের দাগে তার কারণটা হচ্ছে ইট হ্যাজ প্লেন্টি অফ এজেস। বলছে এর অনেকগুলো ধার থাকে বা কর্নার থাকে, অ্যান্ড রাফ কর্নার্স। দেখো এখানে এজ আছে ধার, এবং কর্নার মানে কোণা থাকে। একটা পাথর যখন বড় পাথর ভেঙে ছোট নুড়িতে পরিণত হয় তখন কি তার অনেকগুলো কর্নার এবং অনেকগুলো ধার থাকে। তো সেই জন্য আমরা এখানে লিখেছি ইট হ্যাজ প্লেন্টি অফ এজেস অ্যান্ড রাফ কর্নার্স। ক্লিয়ার? তিনের দাগে দেখো এ বিট অফ রক ফ্রম সাম মাউন্টেন স্লাইড রিচেস এ লিটিল ভ্যালি। বলছে এ বিট অফ রক, বলছে একটা ছোট্ট টুকরো, ফ্রম দ্য মাউন্টেন, পাহাড় থেকে বা পর্বত থেকে, সাইড রিচেস এ লিটিল ভ্যালি। বলছে সেখান থেকে একটা ছোট্ট উপত্যকায় এসে পৌঁছায়। কেন উপত্যকায় এসে পৌঁছায়? যখন দেখবে কোথাও একটা নুড়ি কাকর ভেঙে যায় তখন কি সেটা কিসের মাধ্যমে? আমাদের যখন বৃষ্টি হয়, বৃষ্টির সময় যে বৃষ্টির জলটা ধুয়ে যায়, সেই জলে ধুয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ছোটো ছোটো নুড়ি কাকরগুলো কি বৃষ্টির জলের সঙ্গে গিয়ে কি নদীতে পড়ে। তো সেইভাবেই আমরা এখানেও সেটাই লিখেছি। তো দিনের দাগে দেখো বলেছে রেইন ওয়াশেস ইট ডাউন। বলছে রেইন ধুয়ে সেটাকে নিচের দিকে নামিয়ে নিয়ে আসে। তো সেইভাবে আমরা লিখেছি রেইন ওয়াশেস ইট ডাউন। সেই জন্য কি ছোটো নড়িগুলো নিচের দিকে নেমে আসে। তো এটা আমাদের তিনের দাগের উত্তর। এবার চারের দাগেরটা দেখব। চারের দাগে বলেছে দেখো অল পেবেলস ডু নট বিকাম স্যান্ড। বলছে সমস্ত নুড়িগুলো নুড়িগুলো কি হয় বালিতে পরিণত হয় না। এর কারণ কি? দেখো এর কারণ হচ্ছে রিভার ডাজ নট ক্যারি অল দ্য পেবেলস। বলছে কি নদী সমস্ত পেবেলস বা নুড়িগুলোকে কি ক্যারি করে না বা বহন করে নিয়ে চলে না। নদী যখন বহন করে নিয়ে চলবে বা নদীর সঙ্গে জলের সঙ্গে যখন একটা পেবেলস বহন হয়ে চলবে তখন কি আস্তে আস্তে ভাঙতে 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 ছোটো ছোটো টুকরে পরিণত হতে হতে একসময় বালিতে বা পরিণত বা স্যান্ডে পরিণত হচ্ছে। কিন্তু সমস্ত পাথরগুলোকে যেহেতু নদী বয়ে নিয়ে চলে না, সেই জন্য কি সমস্ত পাথরগুলোই আমাদেরকে বা স্যান্ডে পরিণত হচ্ছে না। এটা খুবই সোজা, তোমরা নিজেরা প্র্যাকটিস করো এবং মুখস্থ করবে, এবং মুখস্থ করে অবশ্যই খাতায় লিখবে। তাহলে কি ভালোভাবে মনে থাকবে। শুধু মুখস্থ করে রেখে দিলে দুদিন পরে কিন্তু অবশ্যই আবার ভুলে যাবে। তো কি করবে, মুখস্থ করে আবার নিজেরা খাতায় প্র্যাকটিস করবে, তারপর সেটাকে আবার মিলিয়ে দেখবে তোমরা সঠিক করেছো কিনা। তো চলো এবার অ্যাক্টিভিটির কোশ্চেন অ্যান্সারগুলো দেখি। দেখো এইটা বলেছে অ্যাক্টিভিটি 8 অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। নিচের যে প্রশ্নগুলো আছে তার উত্তর দাও। হুইচ আর দ্য থিংস অ্যারাউন্ড আস টেল আস অ্যাবাউট দ্য আর্থ আর্লি টেলস। বলছে পৃথিবীর প্রথম দিকের গল্প সম্পর্কে আমরা কোন জিনিসগুলো থেকে জানতে পারি যেগুলো আমাদের চতুর্দিকে আছে। তো দেখো আমরা বইতে পড়েছি আমাদের চতুর্দিকে কী কী জিনিসপত্র আছে, নুড়ি, পাথর, বালি, মাউন্টেন, বিভিন্ন নদী, এই সমস্ত জায়গা থেকে আমরা কি পৃথিবীর গল্প সম্পর্কে জানতে পারি। সেটাই আমি তোমাদেরকে বই দেখে দেখে লিখেছি এবং সেটা তোমাদেরকে খাতায় আমি লিখে দিয়েছি, তোমরা একটু ভালো করে লক্ষ্য করো। তো দেখো উত্তরটা এমন হবে, উই হ্যাভ রকস অ্যান্ড মাউন্টেন্স অ্যান্ড সিস অ্যান্ড স্টার্স অ্যান্ড রিভার্স অ্যান্ড ডেজার্টস অ্যান্ড ফসিলস অফ ওল্ড অ্যানিম্যালস অ্যান্ড আদার লাইক থিংস অ্যারাউন্ড আস দ্যাট টেল আস অ্যাবাউট দ্য আর্লি স্টোরি। বলছে কি উই হ্যাভ রকস, বলছে আমাদের আছে কি পাথর, অ্যান্ড মাউন্টেন্স পর্বত, অ্যান্ড সিস সমুদ্র, অ্যান্ড স্টার্স তারা বা নক্ষত্র, অ্যান্ড রিভার্স নদী, অ্যান্ড ডেজার্টস মানে কি মরুভূমি, অ্যান্ড ফসিলস এবং জীবাশ্ম অফ অ্যানিম্যালস এবং প্রাণীদের যে জীবাশ্মগুলো আছে, অ্যান্ড আদার লাইক থিংস এবং অন্যান্য যে জিনিসগুলো আছে, অ্যারাউন্ড আস আমাদের চতুর্দিকে, দ্যাট টেল আস যেটা আমাদেরকে বলে দেয়, অ্যাবাউট দ্য আর্থ আর্লি স্টোরি মানে পৃথিবীর গল্প সম্পর্কে, প্রথম দিকের গল্প সম্পর্কে এই সমস্ত জিনিসগুলো আমাদেরকে বলে দেয়। এটা খুবই সোজা, তোমরা বই দেখে দেখে উত্তরটা লিখতে পারো। আর অবশ্যই যদি তোমাদের বই দেখে সমস্যা হয় আমি যে খাতাটা লিখে দিয়েছি এটা দেখে তোমরা অবশ্যই মুখস্থ করে নিতে পারো। তো চলো বিয়ের দাগেরটা দেখি। দেখো বিয়ে বলেছে হোয়াই ডাজ এ পেবেল হ্যাভ এ স্মুথ সারফেস। বলছে একটা নুড়ির কী হচ্ছে, ডাজ এ পেবেল হ্যাভ এ স্মুথ সারফেস মানে মসৃণ তল থাকে কেন। তো এর উত্তরটা কী হবে দেখি। তো দেখো এর উত্তরটা এমন হবে, প্রবাবলি এ বিট অফ এ রক ইজ কন্টিনিউয়াসলি রোল্ড অ্যাট দ্য বটম অফ দ্য রিভার অ্যান্ড ইটস এজেস আর ওর্ন অ্যাওয়ে অ্যান্ড সো ইটস রাফ সারফেস বিকাম স্মুথ অ্যান্ড শাইনি। বলছে দেখো প্রবাবলি সম্ভবত বা হতে পারে এ বিট অফ রক বলছে ছোট্ট একটা পাথরের টুকরো, ইটস কন্টিনিউয়াসলি মানে অনবরতভাবে রোল্ড অ্যাট দ্য বটম অফ দ্য রিভার মানে নদীর তলদেশে কি রোল্ড হচ্ছে বা গোল গোল ঘুরছে, অ্যান্ড ইটস এজেস আর ওর্ন এবং তার ধারগুলো কি ঘষা লাগছে, অ্যাওয়ে অ্যান্ড বা ক্ষয়ে যাচ্ছে, অ্যান্ড সো ইটস রাফ সারফেস যা এর যে অমসৃণ তলটা ছিল বিকাম স্মুথ অ্যান্ড শাইনি চকচকে এবং মসৃণ হয়ে যাচ্ছে, দাস ইট টার্নস ইনটু এ পেবেল যেটা থেকে সে একটা নুড়িতে তৈরি হচ্ছে। এই উত্তরটাও তোমরা মুখস্থ করে নেবে এবং অবশ্যই খাতায় লিখে নেবে, তাহলে কি তোমাদেরকে পড়তে আর অসুবিধা হবে না। এবার সিদ্ধাগেরটা আমরা একটু দেখব।
দেখো সিদ্ধাকে বলেছে হাউ ডাজ এ পেবেল বিকাম গ্রেইনস অফ স্যান্ড, বলছে কি করে একটা নুড়ি একটা গ্রেইনস অফ স্যান্ড মানে কি বালিতে পরিণত হচ্ছে। তো চলো সেটা আমরা দেখি কি করে একটা পেবেলস বালিতে পরিণত হয়। তো দেখো উত্তরটা এরকম হতে পারে, ইফ এ পেবেল, এরকমই হবে, ইফ এ পেবেল, যদি একটা নুড়ি ইজ ক্যারিড অ্যাওয়ে বাই এ রিভার, নদীর দ্বারা বাহিত হয়ে যায়, ইট বিকাম স্মলার অ্যান্ড স্মলার, ছোটো হতে হতে, টিল অ্যাট লাস্ট, যতক্ষণ না শেষ হচ্ছে, ইট রিডিউস টু এ গ্রেইন অফ স্যান্ডস, বলছে যখন একটা নুড়ি ঘুরতে ঘুরতে বা নদীর জলের সঙ্গে চলতে চলতে কি হয়, এক সময় কি করে ছোট হতে 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 কি বালিতে পরিণত হচ্ছে। তাহলে এটাই আমাদের উত্তর হচ্ছে। তো আমাদের সির দাগের উত্তরটা এটা হবে, তোমরা এটাও খাতায় নোট ডাউন করে নেবে। এবার আমরা ডির দাগেরটা দেখব। দেখো ডির দাগে বলেছে হোয়াট ডাজ দ্য অথর মিন বাই দ্য গ্রেট বুক অফ নেচার, বলছে অথর বা লেখক এখানে গ্রেট বুক অফ নেচার বলতে কি বুঝিয়েছেন। এটা আমাদের শেষ প্রশ্ন এখানে অ্যাক্টিভিটি 8-এ। তো চলো সেটাও আমরা একটু দেখে নিই। তো দেখো উত্তরটা, দ্য অথর ওয়ান্টস টু সে দ্যাট, লেখক বলতে চেয়েছেন নেচার ইটসেলফ এ গ্রেট বুক, বলছে প্রকৃতি নিজেই একটা ভীষণ বই, হুইচ অ্যাজ সিস, যার ভিতরে আছে সমুদ্র, রক্স পাথর, মাউন্টেন পর্বত, রিভার নদী, ডেজার্টস মানে মরুভূমি, অ্যাজ ইটস পেজেস মানে একটা বইতে যেরকম পেজেস থাকে সেরকম পৃথিবীতেও কি এমন জিনিসপত্রগুলো আছে। দিস বুক ক্যান টিচ মেনি থিংস অ্যাবাউট আওয়ার ওয়ার্ল্ড, বলছে দিস বুক ক্যান টিচ মেনি থিংস, বলছে এই বই আমাদেরকে অনেক কিছু শেখাতে পারে অ্যাবাউট আওয়ার ওয়ার্ল্ড, পৃথিবী সম্পর্কে। এই জন্য এটাকে কি লেখক বা অথর আমাদের কি দ্য বুক অফ নেচার বলে এটাকে আমাদের অভিভূত করেছেন। দেখো এই প্রশ্নগুলো অ্যাক্টিভিটি 8 পর্যন্ত যে প্রশ্নগুলো আমি তোমাদেরকে করিয়ে দিয়েছি, তোমাদের নিশ্চয়ই কোথাও বুঝতে অসুবিধা হয়নি। তোমরা ভালোভাবে এটা খাতায় লিখবে এবং সেটা মুখস্থ করার চেষ্টা করবে, তাহলে কি তোমাদের আর অসুবিধা হবে না ভবিষ্যতে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে বেল নোটিফিকেশন অল করে রাখবে, তাহলে আমি পরবর্তী ভিডিও যখন পোস্ট করব সর্বপ্রথম তোমরাই দেখতে পারবে। তো চলো আজকের ভিডিও এই পর্যন্তই, পরবর্তী অ্যাক্টিভিটিগুলো নিয়ে তোমাদের সঙ্গে পরে আবার দেখা হচ্ছে।